আজকে দ্বিতীয় পাঠ শুরু করছি তোমাদের সুয়েজ খালে হাঙর শিকার। যাদের প্রথম পাঠটা হয়নি, আমি ইউটিউব থেকে একটা ভিডিও লিংক তোমাদেরকে দিয়ে দেব, রেডি করতে দেওয়া রয়েছে, সেটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। তোমরা একবার প্রথম থেকে যেটুকুনি পড়ানো হয়নি, মানে তোমরা আসোনি আগের দিন অথচ আমি পড়িয়েছি, সেটুকু তোমরা একবার দেখে নেবে। আজকে আমি শুরু করব পরবর্তী যেখান থেকে শেষ হয়েছে তারপর থেকে। আর সম্পূর্ণ সম্পূর্ণ প্রবন্ধটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে বা শুনতেও পারবে। তো আমি আজকে শুরু করছি, কিন্তু নেহাত হতাশ হবার প্রয়োজন নেই এই প্যারা থেকে। মানে স আরকাটি অন্ত আরকাটি রক্তচোষা অন্তর্দধে, তার পরবর্তী প্যারা থেকে। তোমরা সবাই এটা বার করে নাও, আমি শুরু করব। এর আগে বিবেকানন্দ সম্পর্কে কিছু বক্তব্য এবং পরবর্তী যেটুকুনি হয়েছে সেটুকুনিতে তোমরা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। কেমন? ইউটিউবের লিংক তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। কেমন? চলো শুরু করি। নিশ্চয়ই এতক্ষণে সবাই বার করে ফেলেছ। চলো স্টার্ট। কিন্তু নেহাত হতাশ হবার প্রয়োজন নেই। আচ্ছা, আর একবার আমি বলে নিই, তোমাদের একটু সংক্ষিপ্তভাবে বলে দিই যে গল্পটার প্রথমেই রয়েছে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য দেশে যাওয়ার উদ্দেশ্যে, দ্বিতীয়বার পাশ্চাত্য দেশে যাওয়ার উদ্দেশ্যে জাহাজে করে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার বর্ণনা এখানে রয়েছে। সেই বর্ণনার প্রথমেই দেখা যাচ্ছে যে জাহাজ সুয়েজে নামছে এবং সুয়েজের মিশরের তখন খুব প্লেগের উৎপাত বা উপদ্রব। তো এই কারণে জাহাজের লোক আর মিশরের লোক, এই দুয়ের মধ্যে একেবারেই ছোঁয়াছুঁয়ি হচ্ছে না, একেবারেই একে অপরকে ছুঁচ্ছে না। জাহাজের মালও নামছে আলগোছে। তো এই কারণে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে। সেই সমস্যার কথা রয়েছে প্রথম প্যারাতে। দ্বিতীয় প্যারায় রয়েছে সুয়েজ বন্দরের কিছুটা বর্ণনা এবং অস্ট্রেলিয়ার সিডনি বন্দর ও সুয়েজ বন্দরের হাঙরের মানে প্রাদুর্ভাব বা উপদ্রবের কথা। তার পরবর্তী প্যারায় রয়েছে হাঙর শিকারের বর্ণনা বা হাঙর ধরার চেষ্টা, যেখানে আমরা দেখতে পেয়েছি যে প্রথম একটা হাঙর, যাকে দেখার জন্য জাহাজের সেকেন্ড ক্লাসের যাত্রীদের মধ্যে খুব উৎসুক সৃষ্টি হয়েছিল বা খুব আগ্রহের সৃষ্টি হয়েছিল। কিন্তু এবং তাকে ধরার জন্য একটা বড়শিতে শুয়োরের মাংস বেঁধে দিয়ে সেটাকে জলে নামিয়ে দেওয়া হয়েছিল এবং অপেক্ষা করা হচ্ছিল যে কখন হাঙর আসবে। তো হাঙর এসেছিল এবং হাঙর আসার পরে হাঙর এসেছিল সাথে করে দু প্রকার মাছ পরিবেষ্টিত হয়ে। কেমন? একটা আরকাটি মাছ আর একটা হচ্ছে হাঙর চোষক মাছ। তো এই দুই প্রকার মাছ পরিবেষ্টিত হয়ে হাঙর এসেছিল এবং যখনই সেই শুয়োরের মাংসটা উদরাগ্নি করার জন্য এসছিল, যখনই খাওয়ার জন্য এসছিল, তখনই কি হয়েছিল না, তারা সেই বড়শিটাকে টেনেছিল, যার ফলস্বরূপ বড়শিটা ঠিকভাবে মুখে না বেঁধেই কিছুটা অংশ বেঁধেই এবং কোনো রকমে সেই হাঙর পালিয়ে যায় এবং তার জন্য সেই জাহাজের যাত্রীদের মধ্যে একটা প্রবল দুঃখের সৃষ্টি হয় যে তারা সেই হাঙরটাকে ধরতে পারেনি। সেই প্রথম হাঙরটা ধরার প্রচেষ্টার কথা আমরা পড়িয়ে এসেছি। তো এবার আমরা শুরু করব দ্বিতীয় স্টেপ বা দ্বিতীয় ধাপ। চলো। কিন্তু নেহাত হতাশ হবার প্রয়োজন নেই। ওই যে পলায়মান বাঘার গা ঘেঁষে, মানে আগের যে হাঙরটা পালিয়েছিল স্বামী বিবেকানন্দ, তার নাম দিয়েছিলেন বাঘা, কারণ তার গায়ে বাঘের মতো ডোরা কাটা দাগ ছিল। বাঘার গা ঘেঁষে আর একটা প্রকাণ্ড থ্যাবড়া মুখ চলে আসছে। স্বামী বিবেকানন্দ দ্বিতীয় হাঙরটার নাম দিলেন থ্যাবড়া মুখ। আহা, হাঙরদের ভাষা নেই, নইলে
বাঘা নিশ্চিত পেটের খবর মানে ভিতরের খবর তাকে দিয়ে সাবধান করে দিত। নিশ্চিত বলতো, দেখো হে সাবধান, ওখানে একটা নতুন জানোয়ার এসছে, বড় সুস্বাদু সুগন্ধ মাংস তার, কিন্তু কি শক্ত হাড়। এতকাল হাঙরগিরি করেছি, কত রকম জানোয়ার জ্যান্ত মরা আধমরা উদারস্ত করেছি, কত রকম হাড় গোড় ইট পাথর কাঠ টুকরো পেটে পুড়েছি, কিন্তু এ হাড়ের কাছে আর সব মাখম হে মাখম। মানে বাঘা যাচ্ছে আহত হয়ে, আর আসছে কে না থ্যাবড়া মুখো। তো লেখকের মনে হয়েছে হাঙররা তার কথা বলতে পারে না, তো কথা বলতে পারলে নিশ্চয়ই তার যে এই অবস্থা হয়েছে, তার মুখ ফুক যে কেটে গেছে ছুলে গেছে, তো এটা নিশ্চয়ই বলতো। কেমন এবং সাবধান করে দিত। কি বলতো, দেখো যেই লোহার বড়শিটাই মুখ দিয়েছে, সঙ্গে সঙ্গে কি হয়েছে না, তার মুখ তো কেটে গেছে, ছড়ে গেছে, তাই তো। সে তো আর বুঝতে পারছে না যে এটা কোন বড়শি, সে তো ভাবছে নিশ্চয়ই কোনো জানোয়ার, এবং তার হাড় অত্যন্ত শক্ত, এবং সেই জন্য বলেছে যে দেখো হে সাবধান, ওখানে একটা নতুন জানোয়ার এসছে। সে তো বুঝতে পারছে না যে ওখানে ওটা মানুষ তার জন্য ফাঁদ পেতে রেখেছে বা বড়শি নাবিয়ে রেখেছে। কেমন, তাই বলছে বড় সুস্বাদু সুগন্ধ মাংস তার, কিন্তু কি শক্ত হাড়। এতকাল হাঙরগিরি করেছি, মানে দাদাগিরির মতো হাঙরগিরি করেছি, কত রকম জানোয়ার, কত রকম জ্যান্ত মরা আধমরা উদরস্ত করেছি, মানে খেয়ে ফেলেছি। উদরস্ত মানে খেয়ে ফেলা। কত রকম হাড় গোড় ইট পাথর কাঠ টুকরো পেটে পুড়েছি, কিন্তু এ হাড়ের কাছে, মানে ওই যে বড়শি, মোটা মোটা বড়শি, ঠিক আছে, ওই মোটা লোহার বড়শি, এর কাছে সব হাড় একেবারে মাখম, মানে কোনো ব্যাপারই না ওই সবগুলো। এই দেখো না আমার দাঁতের দশা, চোয়ালের দশা কি হয়েছে। এই বলে একবার সেই আকটি দেশ বিস্তৃত মুখ বেদান করে আগন্তুক হাঙরকে অবশ্যই দেখাতো। আকটি দেশ মানে কি বলতো, কোমর পর্যন্ত হাঁ, মানে এত বড় মুখ তার, সে যেন পুরো কোমরটা পর্যন্তই তার মুখটা, মানে সারা শরীরের মধ্যে পুরো মাথা থেকে কোমর পর্যন্ত যেন তার পুরোটাই মুখ। এগুলো সবটাই বলতো যদি তাদের ভাষা থাকতো। সে আর আর যে আসছে মানে সেই থ্যাবড়া মুখো, তাকে সেই আমরা কি করি, আমরা বলি না যে হাত কেটে গেছে, হাত পা কেটে গেছে, তখন সঙ্গে বা হাত মুচকে গেছে পা মুচকে গেছে, তখন দেখবি পাশ থেকে কেউ না কেউ আমাদের বলে ওঠে যে এটা লাগা ওটা লাগা, এটা কর সেটা কর, তাহলে দেখবি ঠিক হয়ে যাবি, তাই তো। তেমন সেও সেই থ্যাবড়া মুখও নিশ্চয়ই বলতো প্রাচীন বয়সসুলভ অভিজ্ঞতা সহকারে, মানে প্রাচীন বয়স্কদের মতো অভিজ্ঞতা নিয়ে সেও বলতো চ্যাং মাছের পিত্তি, কুজো কুজো ভেটকির পিলে, ঠিক আছে, ঝিনুকের ঠান্ডা সরুয়া, সরুয়া মানে ঝোল, ঠিক আছে, মানে এবং সমুদ্রজ মহৌষধি, এবং সমুদ্রজ মানে যা সমুদ্রে জন্মায়, সমুদ্রজ মহৌষধির কোনো না কোনো ওটার ব্যবহার উপদেশ দিতই দিত। কেমন, যদি হাঙরদের মুখের ভাষা থাকতো, তাহলে ওই যে বাঘা সেও তো বলতো, তাকে সাবধান করে দিতে হয়তো, এবং তার মুখের অবস্থা দেখাতো, দাঁতের অবস্থা দেখাতো, চোয়ালের অবস্থা দেখাতো, এবং সেই সেই থ্যাবড়া মুখও বিজ্ঞতার সাথে অভিজ্ঞতা নিয়ে বলতো এটা খাও ওটা খাও, এটা করো সেটা করো, তাহলে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। কেমন, কিন্তু যখন ওসব কিছুই হলো না, একে অপরকে পাশ কাটিয়ে চলে গেল, তখন হয় হাঙরদের অত্যন্ত ভাষার অভাব, হয় তাদের ভাষা নেই, নতুবা ভাষা আছে কিন্তু জলের মধ্যে কথা কওয়া যায় না, হয়তো কিংবা ভাষা আছে অথবা জলের মধ্যে তারা কথা বলে না। অতএব যতদিন না কোনো প্রকার হাঙুরে অক্ষর আবিষ্কার হচ্ছে, ততদিন সে ভাষার ব্যবহার কেমন করে হয়। যতদিন না পর্যন্ত হাঙরদের নিজস্ব ভাষা আবিষ্কার করছে, ততদিন তারা কি করবে না, এটা করতে পারছে না, বলতে পারছে না, একে অপরের ভাষা বলতে পারছে না। অথবা আরও এক প্রকার কারণ লেখকের মনে হতে পারে যে একে অপরকে চলে গেল কেন, কারণ বাঘা হয়তো মানুষ ঘেঁষা হয়ে মানুষের ধাত পেয়েছে। মানুষ কি করে, মানুষ নিজে ঠকলে অপরকেও বলে যে আমি ঠকেছি, ঠিক আছে তুইও ঠক। এখানে মানুষের প্রতি একটা ব্যঙ্গ বিদ্রুপ করেছে, ঠিক আছে, মানুষের এই স্বভাবের প্রতি, এই স্বার্থপরতার প্রতি একটা ব্যঙ্গ বিদ্রুপ আছে।
অথবা বাঘা মানুষ ঘেঁষা হয়ে মানুষের ধাত পেয়েছে, তাই থ্যাবড়াকে আসল খবর কিছুই না বলে মুচকে এসে হ্যাঁ ভালো আছে তো হে বলে সরে গেল। আমি একাই ঠকবো, বুঝতে পেরেছ? তো এই হচ্ছে ব্যাপার। তো মানে হাঙরের মানুষের যে স্বভাব স্বার্থপরতা, তা লেখকের মনে হয়েছে নিশ্চয়ই সেই স্বার্থপরতা সে লাভ করেছে, সেই জন্যই তাকে কিছু বলেনি। দেখো এটা এরপরেই বলছেন, আগে যান ভগীরথ শঙ্খ বাজাইয়ে, পাছু পাছু যান গঙ্গা। শঙ্খধ্বনি তো শোনা যায় না, কিন্তু আগে আগে চলছেন পাইলট ফিশ, আর পাছু পাছু প্রকাণ্ড শরীর নাড়িয়ে আসছেন থ্যাবড়া। তার আশেপাশে নৃত্য করছেন হাঙরচোষা মাছ। মানে যে থ্যাবড়া মুখোটা আসছে তার বর্ণনা দিচ্ছেন, সেই আগের হাঙরের মতোই সেও দুই প্রকার মাছ পরিবেষ্টিত হয়ে আসছে। সামনে আসছে আরকাটি মাছ, আর পিছনে আসছে বা তার গায়ে পেটে খেলে খেলে বেড়াচ্ছে কে না হাঙর চোষক। তো এখানে একটা পুরাণ প্রসঙ্গ এসছে। পুরাণ প্রসঙ্গটা কি বলি। আগে যান ভগীরথ শঙ্খ বাজাইয়ে, পাছু পাছু যান গঙ্গা। সাগর রাজার 60,000 বংশধর কপিল মুনির অভিশাপে ভস্ম হয়ে গিয়েছিল। বোঝা গেল কি বললাম? সাগর রাজার 60,000 সন্তান কপিল মুনির অভিশাপে ভস্ম হয়ে গিয়েছিল। তো এই সাগর রাজার বংশধরদের মধ্যেই দিলীপের পুত্র ভগীরথ কি করেছিলেন না, তাদের আত্মার শান্তি হচ্ছিল না, তাদের আত্মার সদ্গতি হচ্ছিল না। তাই তাদের আত্মার সদ্গতির জন্য স্বর্গ থেকে স্বর্গে প্রার্থনা করেছিলেন ব্রহ্মার কাছে, যাতে গঙ্গাকে নিয়ে আসা যায় মর্তে। কারণ গঙ্গার জলে তাদের মুক্তি ঘটবে, তাদের আত্মার মুক্তি ঘটবে। হিন্দু ধর্মে এই বিশ্বাস আছে যে মৃতদেহের পর গঙ্গার জল দিলে তার আত্মার শান্তি হয়। তো এই কারণে ব্রহ্মার কাছে সে বর চেয়েছিল, এবং পরবর্তীকালে ব্রহ্মার থেকে এবং তারও পরবর্তীকালে শিবের থেকে গঙ্গাকে তিনি মর্তে নিয়ে আসেন। ভগীরথ সামনে শঙ্খ বাজাতে বাজাতে যান, যেদিক দিয়ে ভগীরথ গেছেন সেখান দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছে। ভগীরথ আগে শঙ্খ বাজাতে বাজাতে গেছেন, পরে গঙ্গা ধীরে ধীরে এগিয়েছে, তারই পথ অনুসরণ করেছে। এখানে সেই আরকাটি মাছটা যে তাকে শিকারের সন্ধান এনে দেয়, সেই আরকাটি মাছটাকে ভগীরথের সঙ্গে, আর সেই থ্যাবড়া মুখ অর্থাৎ হাঙরকে গঙ্গার সঙ্গে তুলনা করা হয়েছে। বোঝা গেল কি বললাম? আহা, ও লোভ কি ছাড়া যায়? কিসের লোভের কথা বলা হয়েছে? বলা হয়েছে সেই বড়শি সংলগ্ন শুয়োরের মাংসের তাল, সেই মাংসের লোভের কথা বলা হচ্ছে। 10 হাত দরিয়া, দরিয়া মানে সমুদ্র, সমুদ্রের ওপর ঝিকঝিক করে তেল ভাসছে, আর খুশবু কত দূর ছুটছে তা থ্যাবড়াই বলতে পারে। মানে কি বলছে, শুয়োরের মাংসটা জলে নামিয়ে দিয়েছে, তার ফলে কি হয়েছে না, তার তেল চর্বিগুলো পুরো 10 হাত পর্যন্ত ছড়িয়ে গেছে, দিয়ে সব চিকচিক চিকচিক করছে। আলো যখন দেখবে জলের ওপর যখন তেল পড়ে, তারপর যখন আলো তেল বা চর্বি জাতীয় কিছু পড়ে, তখন আলো পড়লে কি হয় না, চিকচিক চিকচিক করে, তাই তো? আর সেই শুয়োরের মাংসের গন্ধ, খুশবু মানে গন্ধ কেমন, দরিয়া মানে সমুদ্র, কত দূর ছুটেছে তা থ্যাবড়াই বলতে পারবে। কারণ থ্যাবড়াই বুঝতে পারছে যে ওখানে কিছু একটা আছে, খুব সুগন্ধ বেরোচ্ছে। তার উপর সে কি দৃশ্য, সাদা লাল জর্দা এক এক জায়গায়, মানে সাদা কালার আসছে, কোথাও লাল আসছে, কোথাও বিভিন্ন রঙের মিশ্রণ আসছে। ঠিক আছে, আসল ইংরেজি শুয়োরের মাংস, কালো প্রকাণ্ড বড়শির চারিধারে বাঁধা। মানে একটা বড়শির তার চারিধারে কি বলতো, চারিধারে আংটা, একটা বড়শির চারিধারে আংটা, চারিধারে শুয়োরের মাংসগুলোকে বাঁধা, আর মধ্যে রয়েছে কি না কালো বড়শি। তাহলে চারিদিকে লাল শুয়োরের মাংস বাঁধা রয়েছে, আর মধ্যখানে রয়েছে কালো। কেমন, ভালো করে বুঝবে এটা, এখানটা খুব গুরুত্বপূর্ণ। কেমন, আসল ইংরেজি শুয়োরের মাংস কালো প্রকাণ্ড বড়শির চারিধারে বাঁধা, চারদিকে শুয়োরের মাংসটা রয়েছে, লাল লাল শুয়োরের মাংস চারিদিকে রয়েছে জলের মধ্যে। লেখকের মনে হয়েছে যেন রং বেরঙের গোপীমণ্ডল মধ্যস্থ কৃষ্ণের ন্যায় দোল খাচ্ছে।
নিচে এটা বড়শির চারিদিকে রয়েছে কি না শুয়োরের মাংস, আর নিচে বড়শির যে কি বলবো, বড়শির যে লোহার দণ্ডটা সেটা কি না কালো রঙের। তাহলে ওই কালো রঙের দণ্ডটাকে, যেটা মাঝের অংশ, ঠিক আছে, আর চারিধারে বড়শির ইয়ে রয়েছে, মানে আংটা আংটা রয়েছে, তো সে চারিধারে সেই কালো দণ্ডটাকে লেখকের মনে হয়েছে যেন কৃষ্ণ। কৃষ্ণ সমস্ত গোপীদের মাঝে বসে যেমন দোল খেতেন, তেমনই ওই কালো দণ্ডটাকে কৃষ্ণ, এবং চারিদিকে যে মাংসের দলাটা রয়েছে তাকে রাধার সঙ্গে তুলনা করা হয়েছে, যেন জলের মধ্যে সেই দোলনার ন্যায় দোল খাচ্ছে। বোঝা গেল কি বললাম? তো এইটুকুনি তোমরা আগে দেখে নেবে, তারপরে আবার তোমাদের পরেরটা বলছি। পরবর্তী দেখো, এবার সব চুপ, নড়ো না চড়ো না, আর দেখো তাড়াতাড়ি করো না, মোদ্দা কাছের কাছে কাছে থেকো, মানে দড়ির কাছাকাছি থেকো, ওই বড়শির কাছে কাছে ঘুরছে, টোপটা মুখে নিয়ে নেড়ে চেড়ে দেখছে, দেখুক। চুপ চুপ, এবার চিৎ হলো, ওই যে আরে গিলছে, চুপ, গিলতে দাও। তখন থ্যাবরাক অবসরক্রমে আর হয়ে টোপ উদরস্থ করে, মানে কাত হয়ে টোপটাকে পেটের মধ্যে নিয়েছে, সবে মানে মুখের মধ্যে নিয়েছে উদরস্থ করবে বলে, যেমনই চলে যাবে অমনি পড়ল টান। বিস্মিত থ্যাবরা, অবাক হয়ে গেল থ্যাবরা, এ কি! মুখ ঝাড়তে চাইলো, মুখটাকে ঘোরাতে চাইলো, ঝাড়তে চাইলো, চাইলে সেটাকে ফেলে দিতে, যেটাকে সে মুখে আটকে গেছে বড়শিটা, সেটাকে কি করতে লাগলো না ফেলে দিতে লাগলো। উল্টো উৎপত্তি, যত ফেলে দিতে লাগলো কি হতে লাগলো না বড়শি গেল বিধে, আর ওপরে ছেলে বুড়ো জোয়ান দেড় টান, কাছি ধরে দেড় টান, সবাই মিলে কি করতে লাগলো, কাছি ধরে টানতে লাগলো। ওই হাঙরের মাথাটা জল ছাড়িয়ে উঠলো, টান ভাই টান। ওই যে মাথাটা জল ছাড়িয়ে সবাই উঠেছে, টান। ওই যে প্রায় আধখানা হাঙর জলের ওপর, বাপরে কি মুখ, ও যে সবটাই মুখ আর গলা, হে টান, ওই সবটাই জল ছাড়িয়েছে। ওই যে বড়শিটা বিঁধেছে, ঠোঁট এফোর ওফোর, টান, থাম থাম, ও আরো পুলিশ মাঝি, ও লেজের দিকে একটা দড়ি বেঁধে দাও তো, নইলে যে এত বড় জানোয়ার টেনে তোলা দায়। সাবধান হয়ে ভাই, ও লেজের ঝাপটাই ঘোড়ার ঠ্যাং ভেঙে যায়। আবার টান, কি বাড়িয়ে, ও মা, ও কি! তাই তো হে, হাঙরের পেটের নিচে দিয়ে ও ঝুলছে, ও কি ঝুলছে, ও যে নাড়ি ভুড়ি, নিজের ভারে নিজের নাড়ি ভুড়ি বেরোলো যে, যাক ওটা কেটে দাও, কেটে দাও, ওটা কেটে দাও, জলে পড়ুক, বোঝা গোমুখ, টান ভাই টান, এই যে রক্তের ফোয়ারা হে, হাড় কাপড়ের মায়া করলে চলবে না, টান। এই এলো, এইবার জাহাজের ওপর ফেলো, ভাই হুঁশিয়ার, খুব হুঁশিয়ার, তেরে এক কামড়ে একটা হাত ওয়ার, একবার কামড়ে একটা হাত পর্যন্ত শেষ করে দিতে পারে। আর ওই লেজ সাবধান, এইবার দড়ি ছাড়, ধূপ। বাবা, উফ, কি হাঙর, কি ধপাত করে জাহাজের উপর পড়লো। সাবধানের মার নেই, ওই কড়িকাঠখানা দিয়ে ওর মাথায় মারো, ওহে ফৌজি ম্যান, তুমি সেপাই লোক, এ তোমারই কাজ। বটে তো। রক্তমাখা গায়ে কাপড়ে ফৌজি যাত্রী কড়িকাঠ উঠিয়ে দুম দুম দিতে লাগলো হাঙরের মাথায়, আর মেয়েরা আহা আহা কি নিষ্ঠুর, আহা মেরো না ইত্যাদি চিৎকার করতে লাগলো, অথচ দেখতেও ছাড়বে না। বুঝতে পারলে? দেখতেও ছাড়বে না, অথচ আহা কি নিষ্ঠুর, আহা হা মেরো না, এসব করতে লাগলো। তারপর সে বিভৎস কাণ্ড এইখানেই বিরাম হোক। কেমন করে সে হাঙরের পেট চেরা হলো, কেমন রক্তের নদী বইতে লাগলো, কেমন সে হাঙর ছিন্ন অন্ত্র ভিন্ন দেহ, মানে সারা শরীর ছিন্ন ভিন্ন হয়ে, ছিন্ন হৃদয় হয়েও কতক্ষণ কাঁপতে লাগলো, তারা সারা শরীর, দেহ, শরীরের সমস্ত পেশি সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে কেমন করে কাঁপতে লাগলো, নড়তে লাগলো, কেমন করে তার পেট থেকে অস্থি, মানে হাড়, চর্ম, চামড়া, মাংস, কাঠ টুকরো একরাশ বেরোলো, সেসব কথা থাক। এই পর্যন্তই যে সেদিন আমার খাওয়া দাওয়া দফা মাটি হয়ে গিয়েছিল, সব জিনিসে সেই হাঙরের গন্ধ বোধ হতে লাগলো। মানে সেদিনকে লেখক আর খেতে পারেননি, কারণ সারা জায়গায় যেখানেই যে তিনি গেছেন সেখানেই দেখেছেন হাঙরের গন্ধ, তীব্র হাঙরের গন্ধ। এইভাবে হাঙরের শিকারটা সম্পন্ন হলো। এবার
আর একটা ধাপ এই গল্পের রয়েছে। এই গল্পে সম্পূর্ণ দুটো ধাপ রয়েছে। কেমন? একটা হাঙর শিকারের গল্প, আর একটা শ্রমজীবী মানুষের প্রতি লেখকের শ্রদ্ধা। তো হাঙর শিকারের কথা আমরা তো পড়লাম, এবার শ্রমজীবী মানুষের কথা আমরা একটু দেখব। ঠিক আছে, এটা শুনে নাও। এবারে সুয়েজ খালের খাত স্থাপত্যের, কেমন? খাত স্থাপত্য মানে কি বলতো? খনন শিল্প। কেমন? এই সুয়েজ খাল খাত স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন। ফার্দিনেন্দ লেসেপস নামক এক ফরাসি স্থপতি এই খাল খনন করেন। মানে ফার্দিনেন্দ লেসেপস একজন ফরাসি ব্যক্তি, যিনি এই খালটাকে খনন করেন। ভূমধ্যসাগর আর লোহিত সাগরের সংযোগ হয়ে ইউরোপ আর ভারতবর্ষের মধ্যে ব্যবসা বাণিজ্যের অত্যন্ত সুবিধা হয়েছে। মানে প্রায় যেটা ধরো কি বলবো, যে ভূমধ্যসাগর আর লোহিত সাগরের মধ্যে দিয়ে এই খালটা খনন করার ফলে যেটা আসতে 4-5 দিন সময় লাগতো, মানে লাগে, সেটা আগে লাগতো প্রায় 1.5-2 মাস। মানে 1.5-2 মাসের রাস্তা 3-4 দিনে চলে আসা যায়। বোঝা গেল? তাহলে এতটা রাস্তা সোজাসুজি হয়েছে এই সুয়েজ খালের জন্য। তাই বলছে যে ভূমধ্যসাগর আর লোহিত সাগরের সংযোগ হয়ে ইউরোপ আর ভারতবর্ষের মধ্যে ব্যবসা বাণিজ্যের অত্যন্ত সুবিধা হয়েছে, কারণ রাস্তা অত্যন্ত ছোট হয়ে গেছে। মানবজাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য যতগুলি কারণ প্রাচীনকাল থেকে কাজ করেছে, তার মধ্যে বোধহয় ভারতের বাণিজ্যই সর্বপ্রধান। লেখক বলতে চাইছেন, সমগ্র এই বিশ্বে মানবজাতির কল্যাণের জন্য যা কিছু হয়েছে, তার মধ্যে থেকে ভারতবর্ষের বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতবর্ষের মধ্যে থেকে সবাই বাণিজ্য করেছে ভারতবর্ষের সঙ্গে। কারণ ভারতবর্ষে সব কিছু পাওয়া যায়, সব কিছু, আর সব কিছুর উৎপাদন হতো নাগায় অত্যন্ত উৎকৃষ্ট মানের। আর এই জন্য সব দেশই চাইতো ভারতবর্ষের সাথে বাণিজ্য করতে। বোঝা গেল কি বললাম? তাই লেখক বলেছেন যে মানবজাতির উন্নতির বর্তমান অবস্থার জন্য, মানে বর্তমান যে মানবজাতির এই উন্নতি হয়েছে, তার জন্য যতগুলো কারণ আছে, তার অন্যতম কারণ হলো ভারতের সাথে তাদের বাণিজ্য। অনাদিকাল থেকে, সেই আদিকালেরও আগে থেকে উর্বরতায় আর বাণিজ্য শিল্পে ভারতের মতো দেশ কি আর আছে? যেমন কৃষিতে তেমন বাণিজ্যে সেই সময় ভারতের মতো দেশ আর ছিল না। দুনিয়ায় যত সুতি কাপড় ছিল, যত তুলা, পাট, নীল, লাক্ষা, চাল, হিরে, মতি ইত্যাদির ব্যবহার 100 বছর আগে পর্যন্ত ছিল, তা সমস্ত ভারতবর্ষ হয়ে যেত। এই যা যা সমস্ত কিছু বললাম, যে তুলা, পাট, লাক্ষা, হিরে, নীল, এই সমস্ত কিছু ভারতবর্ষ থেকেই হতো, এবং তা ভারতবর্ষ থেকে অন্যান্য দেশে রপ্তানি হতো। তাছাড়া উৎকৃষ্ট রেশমি পশমিনা, মানে পশমের তৈরি কাপড় বিশেষ বা সুতো বিশেষ, কেমন? কিংখাব মানে জরির তৈরি, কেমন? জরির তৈরি, কেমন? জরির তৈরি কাপড় ইত্যাদি এদেশের মতো কোথাও হতো না। আবার লবঙ্গ, এলাচ, মরিচ, জায়ফল, জয়ত্রী এগুলো সবটাই এক একটা মশলা। এগুলোও নানাবিধ মশলাস্থান ভারতবর্ষ। কাজেই অতি প্রাচীনকাল হতেই যে দেশ যখনই সভ্য হতো, মানে যখনই আধুনিক হতো, তখনই ওই সকল জিনিসের জন্য ভারতের উপর নির্ভর করতে হতো। এই বাণিজ্য দুটি রকমভাবে হতো, দুটি ধারায় হতো। কি? একটি ডাঙাপথে আফগান আর ইরান হয়ে, আর একটা জলপথে রেড সি হয়ে, মানে ডাঙাপথে আফগান ইরান হয়ে, আর জলপথে লোহিত সাগর হয়ে। কেমন? সিকান্দার শাহ ইরান বিজয়ের পর নিয়ারকুস নামক সেনাপতিকে জলপথে সিন্ধু নদের মুখ হয়ে সমুদ্র পার হয়ে লোহিত সমুদ্র দিয়ে রাস্তা দেখতে পাঠান। সিকান্দার শাহ ইরান জয়ের পরে নিয়ারকুসকে রাস্তা দেখতে পাঠিয়েছিলেন। কেমন? তো বাবিল, ইরান, গ্রিস, রোম প্রভৃতি প্রাচীন দেশের ঐশ্বর্য যে কত পরিমাণে ভারতের বাণিজ্যের উপর নির্ভর করতো, তা অনেকে জানে না। যে সমস্ত ইতিহাস প্রসিদ্ধ দেশের নামগুলো দেওয়া রয়েছে, যে ইরান, গ্রিস, রোম, বাবিল, এরা প্রত্যেকটাই ইতিহাস প্রসিদ্ধ দেশ। আর সেই সময় তারা ভারতবর্ষের উপর অত্যন্ত নির্ভর করত, এবং সেইটা অনেকেই যা এখনও পর্যন্ত জানে না। রোম সাম্রাজ্য ধ্বংসের পর মুসলমানি বগদাদ ও ইতালির ভেনিস ও জেনোয়া ভারতীয় বাণিজ্যের প্রধান পাশ্চাত্য কেন্দ্র হয়েছিল। মানে ভারতের ওপরই এরা প্রধানভাবে নির্ভর করেছিল। কেমন? যখন তুর্কেরা রোম সাম্রাজ্য দখল করে ইতালীয়দের ভারত বাণিজ্যের রাস্তা বন্ধ করে দিল, যখন তুর্কিরা রোম সাম্রাজ্য দখল করলো এবং ইতালিদের সঙ্গে ভারতের সংযোগকে বিচ্ছিন্ন করে দিল, কোনো যোগাযোগ রাখলো না ইতালিদের সঙ্গে, কেমন? তখন সেই জেনোয়া নিবাসী কলম্বাস আটলান্টিক পার হয়ে ভারতে আসবার নতুন রাস্তা বার করার চেষ্টা করলেন।
আটলান্টিক মহাসাগরে তিনি নেমে পড়লেন ভারতবর্ষে আসার জন্য, যদি নতুন কোনো রাস্তা আবিষ্কার করা যায়। ফল আমেরিকা মহাদ্বীপের আবিষ্ক্রিয়া। এবং তোমরা জানো যে কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন। আমেরিকায় পৌঁছেও কলম্বাসের ভ্রম যায়নি যে ভারতবর্ষ নয়। আমেরিকা পৌঁছে কলম্বাস বুঝতেই পারেনি যে ভারতবর্ষ নয়, কারণ আমেরিকার পশ্চিম প্রান্তে যারা বাস করেন তাদের ভারতের মতোই, তাই তাদেরকে রেড ইন্ডিয়ান বলা হয়। কেমন? সেই জন্যই আমেরিকার আদিম নিবাসীরা এখনও ইন্ডিয়ান নামে অভিহিত, যেটা তোমাদের বললাম যে তাদেরকে রেড ইন্ডিয়ান বলা হয়। বেদে সিন্ধু নদের সিন্ধু আর ইন্দু দুই নদী দুই নামই পাওয়া যায়। ইরানিরা তাকে এই ইন্দুকে বলে হিন্দু, আবার গ্রিকরা এই ইন্দুকে বলে ইন্ডুস, তাই থেকে ইন্ডিয়া এসছে। মুসলমানি ধর্মের অভ্যুদয়, মানে মুসলমান ধর্মের সূচনায় হিন্দুরা কি দাঁড়ালো না কালা, মানে খারাপ। যেমন এখন নেটিভ মানে হচ্ছে কালো, ঠিক আছে? নেটিভ মানে হচ্ছে খারাপ বা কালো। মুসলমানি সাম্রাজ্যের সময় হিন্দুরা খারাপে পরিণত হয়েছিল, তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছিল। এখানে তার কথা বলা হয়েছে। বোঝা গেল কি বললাম? এটুকু দেখো, দেখে যদি সমস্যা থাকে আমাকে জানাবে। কেমন? এদিকে পর্তুগিজরা ভারতের নতুন পথ আফ্রিকা বেড়ে আবিষ্কার করলো, মানে আফ্রিকা থেকে আবিষ্কার করলো পর্তুগিজরা নতুন একটা ভারতের পথ। তোমরা জানো সেই ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দ, তোমরা অনেক ছোটোবেলায় পড়েছিলে, ঠিক আছে? তিনি সেই উত্তর মাসা অন্তরীপ মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে। তো সেই ভাস্কো দা গামা পর্তুগিজ ছিলেন। কেমন? তিনি ভারতের আসার পথ আবিষ্কার করলেন। আর তখনই ভারতের লক্ষ্মী, এখানে দেখো বলছে ভারতের লক্ষ্মী, মানে ভারতবর্ষ তো লক্ষ্মীর ভাণ্ডার। সম্পদে বলো, ঐশ্বর্যে বলো, প্রাচুর্যে বলো, শিল্পে বলো, সব কিছুতে ছিল তখন। কেমন? তাই কেউ না পর্তুগালের উপর সদাই হলেন। পরে ফরাসি, ওলন্দাজ, ওলন্দাজ এবং দিনেমাররাও এর ফল লাভ করলো, ভারতবর্ষের সেই সম্পদকে পেল। ইংরেজের ঘরে ভারতের বাণিজ্য। ভারতবর্ষ যখন পরাধীন হলো তখন ভারতের সমস্ত কোথায় গেল না ইংরেজদের ঘরে গিয়ে উঠল, রাজস্ব সমস্তই। তাই ইংরেজ এখন সকলের উপর বড় জাত, যেহেতু ভারতবর্ষের মতো একটা বড় সম্পদশালী দেশকে সে হাত করে নিয়েছে। তবে এখন আমেরিকার প্রভৃতি দেশে ভারতের জিনিসপত্র অনেক স্থলে ভারত অপেক্ষা উত্তম উৎপন্ন হচ্ছে, তাই ভারতের আরও তত কদর নাই। তাই বলছে এখন আমেরিকা মতো বেশ কিছু কিছু দেশে না খুব ভালো ভালো জিনিস উৎপাদন হচ্ছে, তা ভারতের থেকেও ভালো। একথা ইউরোপীয়রা কিছুতেই স্বীকার করতে চায় না। ভারত যে তাদের ধন সভ্যতার প্রধান সহায় ও সম্বল, কি বলছে না, ভারত যে তাদের ধন সভ্যতার প্রধান সহায় ও সম্বল, সে কথা মানতেই চায় না, বুঝতেও চায় না। ইউরোপীয় যদি বলা হয় যে ভারতের জন্যই তোমাদের এত ঐশ্বর্য, এত সম্পদ, তো তারা কিছুতেই কথা মানতে চায় না, ঠিক আছে? যে ভারতের জন্য যে তাদের প্রধান সম্বল, ভারতে যে তাদের প্রধান সহায়, ভারতের জন্য যে তারা এত কিছু মানে উন্নতি হয়েছে, এগুলো তারা কিছুতে মানতেও চায় না এবং বুঝতেও চায় না, আর বললেও তারা অস্বীকার করে। তাই লেখক বলেছেন যে আমরাও বোঝা থেকে ছাড়বো, কত সোজা নয়। আমাদের দেশ থেকে জিনিস নেবে আর তাদের নাম করবে, এটা তো হতে পারে না। তাই বলছে আমরাও বোঝাতে ছাড়বো না। ভেবে দেখো কথাটা কি। ওই যারা চাষাভূষা, তাঁতি, জোলা, ভারতের নগণ্য মানুষ, বিজাতি বিজিত, স্বজাতি নিন্দিত ছোট জাত। ওই যারা চাষিভূষো, তাঁতি, জোলা, ভারতের নগণ্য মানুষ, বিজাতি বিজিত, অন্য জাতি যারা পরাজিত হয়েছে। বিজাতি বিজিত মানে হচ্ছে অন্য জাতি দ্বারা পরাজিত হয়েছে, স্বজাতি নিন্দিত। এই মানুষগুলো এই শ্রমজীবী মানুষগুলো ভারতের বিভিন্ন প্রান্তে, কৃষক, মজুর, এইসব বিভিন্ন শ্রমজীবী মানুষগুলো, এরা ভারতবর্ষের মানুষদের দ্বারাই নিন্দিত। তাই বলেছে স্বজাতি নিন্দিত। আবার বিজাতি বিজিত কেন না, ইংরেজদের দ্বারা এরা পরাজিত। ছোট জাত, তারা আবহমান কাল নীরবে কাজ করে যাচ্ছে। আবহমান কাল মানে সেই যেদিন থেকে তাদের সূত্রপাত হয়েছিল, সভ্যতার সূত্রপাত হয়েছিল, তাদের পরিশ্রমের ফলও তারা পাচ্ছে না। তাদের যা তাদের দাবি, যা তাদের দেওয়া উচিত, তাও তারা পাচ্ছে না। কিন্তু ধীরে ধীরে প্রাকৃতিক নিয়মে দুনিয়াময় কত পরিবর্তন হয়ে যাচ্ছে, দেশ সভ্যতা প্রাধান্য ওলটপালট হয়ে যাচ্ছে, কিন্তু এই মানুষগুলো তাদের দুর্দশার কোনো পরিবর্তন হচ্ছে না। তারা কিন্তু সেই একই রকম রয়ে গেছে, তারা নীরবে চুপচাপ কাজ করে যাচ্ছে। কেমন? তাই কবি
তাই লেখক কি করলেন, বললেন, হে ভারতের শ্রমজীবী, তোমরা নীরব অনবরত নিন্দিত, তোমরা অনবরত লোকের দ্বারা নিন্দিত। পরিশ্রমের ফলস্বরূপ বাবিল, ইরান, আলেকজান্দ্রিয়া, গ্রিস, রোম, ভেনিস, জেনোয়া, বগদাদ, সমরকন্দ, স্পেন, পর্তুগাল, ফরাসি, দিনেমার, ওলন্দাজ ও ইংরেজের ক্রমান্বয়ে আধিপত্য ঐশ্বর্য। মানে তোমরা এই সমস্ত দেশের সম্পদ, তোমাদের উৎপাদিত ফসল, উৎপাদিত কর্ম, উৎপাদিত শিল্পের মধ্যে দিয়েই এরা আজকে কি হয়েছে না, এরা আজকে ঐশ্বর্যমণ্ডিত হয়েছে। তোমরা এই সব দেশের সম্পদ, যতই তোমাদের কেউ শ্রদ্ধা না করুক, যতই তোমাদের কেউ তোমাদের অসম্মান করুক, তোমাদের নিন্দা করুক, তোমরা মনে রেখো, তোমরা এই সমস্ত দেশের সম্পদ তোমরাই। কেমন? আর তুমি কে ভাবে কথা? আর তোমার কথা কে ভাবে? তোমার জন্যই সমস্ত ভারতের এই সমস্ত উৎপাদন, আর ভারতের উৎপাদনের কারণেই ইউরোপের বিভিন্ন পাশ্চাত্য দেশগুলির এত এত তাদের সভ্যতার উন্নতি। কিন্তু তোমার কথা কে ভাবে? কে ভাবে তোমার কথা? স্বামীজি, তোমাদের পিতৃপুরুষ 2খানা দর্শন লিখেছেন, 10খানা কাব্য বানিয়েছেন, 10টা মন্দির করেছেন, তোমাদের ডাকের চোটে গগন ফাটছে। আর যাদের রুধিস্রাপে মনুষ্য জাতির যা কিছু উন্নতি, তাদের গুণগান কে করে? বলছে পিতৃপুরুষ, বলছে যারা দর্শন লিখেছেন, 10খানা কাব্য বানিয়েছেন, 10টা মন্দির করেছেন, তাদের ডাকে চোটে গগন ফাটছে। তারা যখনই ডাকছে, অসংখ্য মানুষ তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, কারণ এরা তো মহান ব্যক্তিত্ব, ব্যঙ্গ করে বলছে। হ্যাঁ, আর যাদের রুধিস্রাপে মনুষ্য জাতির যা কিছু উন্নতি, রুধিস্রাপে মানে হচ্ছে রক্তঘ্রাম, কেমন রক্তধারা, রক্তক্ষরণ, কেমন রুধিস্রাপ মানে হচ্ছে রক্তক্ষরণ। বলছে যাদের রুধিস্রাপে মনুষ্য জাতির এত কিছু উন্নতি, তাদের গুণগান কে করে? কে 10টা দর্শন লিখেছে, কে 10টা কাব্য বানিয়েছে, কে 10টা মন্দির তৈরি করেছে, তাদের ডাকের চোটে, মানে তাদের নাম ডাকের চোটে, বা তারা ডাকলে অসংখ্য মানুষ তাদের পাশে দাঁড়িয়ে যায়, তাদের নাম ডাকের চোটে গগন ফাটছে, মানে আকাশ ফেটে যাচ্ছে, এতই তাদের নাম ডাক। কিন্তু যাদের জন্য সমগ্র বিশ্বের মনুষ্য জাতির এই উন্নতি, তাদের কথা কে ভাবে? তাদের গুণগান কে করে? লোকজয়ী, ধর্মবীর, রণবীর, কাব্যবীর সকলের চোখের উপর, মানে যারা লোক জয় করেছে, ধর্মকে জয় করেছে, যুদ্ধ জয় করেছে, কাব্য লিখেছে, তাদের তো অনেক বড় জায়গা, সকলের চোখের মণি তারা, সকলের পূজ্য। কিন্তু কেউ যেখানে দেখে না, কেউ যেখানে একটা বাহবা দেয় না, যেখানে সকলে ঘৃণা করে, সেখানে বাস করে অপার সহিষ্ণুতা বাস করে সেখানে। কিন্তু এই মানুষগুলো প্রতিনিয়ত নিভৃতে নিরালায় বসে মনুষ্য জাতির উন্নতির তাগিদে কি করছে? এরা প্রতিনিয়ত সংগ্রাম করে চলছে। এরা সংগ্রামের ঠিকঠাক মূল্য পাচ্ছে না, কিন্তু তবুও সংগ্রাম থেকে তারা বিরত হচ্ছে না। আর সেখানেই বিরাজ করে অপার সহিষ্ণুতা। এই মানুষগুলোর মধ্যে রয়েছে অপার সহিষ্ণুতা, এই মানুষগুলোর মধ্যে রয়েছে অপার বিনয়। বুঝতে পারলে কি বলতে চাইছি? তাই বলছে অনন্ত প্রীতি ও নির্ভীক কার্যকারিতা, এদের মধ্যে রয়েছে কি না, অপার সহিষ্ণুতা রয়েছে, অনন্ত ভালোবাসা রয়েছে, নির্ভীক কার্যকারিতা রয়েছে, মানে নির্ভয়ে কাজ করার মানসিকতা রয়েছে। আমাদের গরিবরা ঘর দুয়ারে দিনরাত যে মুখ বুজে কর্তব্য করে যাচ্ছে, তাতে কি বীরত্ব নাই? আমাদের দেশের গরিবরা দিন রাত মুখ বুজে যে কর্তব্য পালন করে যাচ্ছে, তাতে কি বীরত্ব নেই? সে কি কম বীরের কাজ? বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয়। যদি কেউ বড় কাজ নেয় তো অনেকেই বীর হতে পারে, মানে 10 জন লোকের সামনে না, লোককে দেখানোর জন্য অনেক ধনী ব্যক্তিও অনেক ধন দান করে, দেখিয়ে যে নিজের নাম পাওয়ার জন্য, তাই তো? নিজের নাম পাওয়ার জন্য অনেক ধনী ব্যক্তিও অনেক কাজ করে, কিন্তু নিভৃতে নিরালায় বসে কজন মানুষ সেই স্বার্থত্যাগটুকু করতে পারে? এটাই লেখক বলেছেন যে বড় কাজ হাতে এলে অনেকেই বীর হয়। 10,000 লোকের বাহুবার সামনে কাপুরুষ, যার কোনো পৌরুষত্ব নেই, অক্লেশে মানে কোনো কষ্টই পান বিসর্জন দেয়, মানে নাম পাওয়ার জন্য সেটা করতেই পারে, যেন আমার নাম হবে, ডাক হবে। ঘোর স্বার্থপর নিষ্কাম হয়, যে ঘোর স্বার্থপর সেও লোক দেখে নিষ্কাম কর্ম করে। বুঝতে পারছো? কিন্তু অতি ক্ষুদ্র কার্যে, যে সে অতি ক্ষুদ্র কাজে হোক না কেন, সকলের অজান্তে যে করে, কোনো নাম কেনার জন্য নয়, শুধুমাত্র সকলের মঙ্গলের জন্য, দেশের ভালোর জন্য, দশের ভালোর জন্য যে করে, সেই নিঃস্বার্থতা, কর্তব্য পরায়ণতা দেখান, তিনি ধন্য।
সে কারা? সে হচ্ছে ভারতের শ্রমজীবী, সে তোমরা ভারতের চিরপদদলিত, যাদেরকে সাধারণ মানুষ, যাদেরকে উচ্চ শ্রেণীর মানুষরা চিরকাল পায়ের তলায় রেখেছে, সেই চিরপদদলিত শ্রমজীবী তোমাদের প্রণাম করি। তাদের প্রণাম করেছেন স্বামীজি, তাদেরকে শ্রদ্ধা করেছেন স্বামীজি। কেমন? দেখো এটা, দেখো পরবর্তীটা। এ সুয়েজ খালও অতি প্রাচীন জিনিস, মানে সুয়েজ খাল অনেক অনেক পুরনো। প্রাচীন মিশরের ফেরো বাদশাহের সময় কতগুলি লবণাম্বু জলা খাতের দ্বারা, মানে কিছু কিছু লবণাক্ত জলের জলা খাত কেটে কেটে কী করা হয়েছিল না, যুক্ত করা হয়েছিল। যুক্ত করে উভয় সমুদ্রস্পর্শী এক খাত তৈয়ার হয়, মানে দুটো সমুদ্রের দিকে কী করা হয় না, জুড়ে দেওয়া হয়। কিছু মাঝে মাঝে লবণাক্ত কিছু জলা ছিল, সেগুলোকে খাল কেটে ওই একটা আরব সাগরের সাথে আর একটা, তোমরা জানো যে একটা ভূমধ্য সাগরের সাথে আর একটা লোহিত সাগরের সাথে যুক্ত করে দেওয়া হয়। কেমন? তাই বলা হয়েছে সংযুক্ত করে উভয় সমুদ্রস্পর্শী এক খাত তৈরি হয়। মিশরের রোম সাম্রাজ্যের শাসনকালের মধ্যেও ওই খাত মুক্ত করা একবার চেষ্টা হয়, মানে রোম সাম্রাজ্যের শাসনকালেও ওই খাতটাকে মাঝে মাঝেই পরিষ্কার করার ব্যবস্থা করা হতো। পরে মুসলমান সেনাপতি অমরু মিশর বিজয় করে ওই খাতের বালুকা উদ্ধার ও অঙ্গ প্রত্যঙ্গ বদলে এক প্রকার নতুন করে তোলেন। পরে অমরু মিশর যখন জয় করেন, তখন কি করেন না, ওই খাতে বালি, মানে খাতে না নাব্যতা বেশি ছিল না, মানে নিচ থেকে বালি তুলে মানে ডিপ করতে হতো, সেইভাবে বালি তুলে ডিপ করে আরও সব চারিদিকে নানা রকম জিনিসপত্র বদলে দিয়ে একটা, মানে মোট কথা ওই সুয়েজ খালটাকে নতুন করে সংযোজন করেন, কেমন নতুন করে সংস্কার করেন। তারপর বড় কেউ কিছু করেনি। তুরস্ক সুলতানের প্রতিনিধি মিসর খেদিব ইসমাইল ফরাসিদের পরামর্শে অধিকাংশ ফরাসি অর্থে এই খাত খনন করার, মানে মিশর খেদিব ইসমাইল ফরাসিদের পরামর্শে অধিকাংশ ফরাসি অর্থে, মানে ফরাসিদের টাকাতেই এই খাত খনন করা হয়। এখানের মুশকিল হচ্ছে যে যখন মরুভূমির মধ্যে দিয়ে যাবার দরুন পুনর বালিতে ভরে গেছে, মানে বারবার বালিতে ভরে গেছে, মানে মরুভূমির উপর দিয়েও গেছে, যার জন্য কি হয়েছে না, প্রচণ্ড বালি, মানে এই খাতের, মানে জলের নিচে এই খাতের মধ্যে বড় বড় বাণিজ্য জাহাজ একবারে যেতে পারে, মানে একবার বড় বড় যে বাণিজ্য জাহাজ সেগুলো মাত্র একবার যেতে পারে, কারণ তলায় প্রচণ্ড বালি আটকে যায়। কেমন? শুনেছি যে অতি বৃহৎ রণতরী, মানে যুদ্ধ জাহাজ বা বাণিজ্য জাহাজ একেবারেই যেতে পারে না, কারণ জাহাজের নিচেও তো অনেকটা অংশ থাকে, সেই অংশটা কি হয় না, বালিতে আটকে যায়। ঠিক আছে, এখন একখানি জাহাজ যাচ্ছে, একখানি আসছে, মানে দুটো জাহাজ পাশাপাশি যাওয়ার মতো চওড়া কিন্তু নয়, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, তো এই জন্য এখন একখানি জাহাজ যাচ্ছে আর একখানি আসছে, এই দুয়ের মধ্যে সংঘাত উপস্থিত হতে পারে, এই জন্যেই সমস্ত খালটি কতগুলি ভাগে বিভক্ত করা হয়েছে। মানে ধরো যখন যে খালটা শুরু হয়েছে সে খালটার শুরু হওয়ার দুদিকের দুই প্রান্তে না বিরাট বড় বড় চওড়া জায়গা আছে। ভালো করে ভেবে দেখো, একটা খাল, তোমরা একটা খাল এঁকে নাও, সেই খালের দুদিকে, খালের মানে যেখান থেকে শুরু করছো সেদিনকে সে পাশে অনেকটা চওড়া চওড়া জায়গা রয়েছে। একটা জাহাজ যখন খালের মধ্যে দিয়ে প্রবেশ করে তখন কী হয় বলতো, ওই চওড়া জায়গায় আর একটা জাহাজ সাইড কেটে দাঁড়িয়ে যায়, ওই জাহাজটা খালের মধ্যে দিয়ে বেরিয়ে যায়, তারপর আবার ওই জাহাজটা খালের মধ্যে দিয়ে প্রবেশ করে, কারণ দুটো জাহাজ পাশাপাশি যেতে পারে না। এই কারণে ওই খালের শুরুতে কি হয়েছে না, দুটো প্রশস্ত জায়গা আছে যেখানে জাহাজগুলো দাঁড়াতে পারে। বোঝা গেল? এই জন্য বলছে দেখো, এই দুইয়ের মধ্যে সংঘাত উপস্থিত হতে পারে, এই জন্যই সমস্ত খালটি কতগুলি ভাগে বিভক্ত করা হয়েছে, এবং প্রত্যেক ভাগের দুই মুখে কতকটা স্থান এমনভাবে প্রশস্ত করে দেওয়া হয়েছে যাতে দুই তিনখানি জাহাজ একত্রে থাকতে পারে, দাঁড়াতে পারে, মানে একটা দাঁড়িয়ে গেল আর পাশ দিয়ে আর একটা চলে গেল, দিয়ে তারপর আবার ওইখানে আর একটা, মানে খালে আর একটা জাহাজ প্রবেশ করলো। বুঝতে পারলে কি বললাম? আচ্ছা, ভূমধ্যসাগরের মুখে প্রধান অফিস, আর প্রত্যেক বিভাগেই রেল স্টেশনের মতো স্টেশন। ঠিক আছে, সেই প্রধান অফিসে জাহাজটি খালে প্রবেশ করা মাত্রই ক্রমাগত তারে খবর যেতে থাকে যে জাহাজ আসছে, যাতে আর কোনো জাহাজ না, যেমন একটা লাইনের আর একটা লাইনে একটাই ট্রেন যেতে পারে, সেরকম টাইপ, মানে দ্বিতীয় যাওয়ার জায়গা নেই, যে দুটো ঢুকলে ধাক্কি হয়ে যেতে পারে। বোঝা গেল?
কখানি আসছে, কখানি যাচ্ছে এবং প্রতি মুহূর্তে তারা কে কোথায় তা খবর যাচ্ছে এবং একটি বড় নকশার উপর চিহ্নিত হচ্ছে। মানে জাহাজটা কোথায় আছে তার অবস্থানটা একটা নকশার মাধ্যমে দেখা যাচ্ছে। ঠিক আছে, একখানি সামনে যদি আর একখানি আসে, এই জন্য এক স্টেশনের হুকুম না পেলে আর এক স্টেশন পর্যন্ত জাহাজ যেতে পারে না, ঠিক ট্রেনের মতো। এক স্টেশন থেকে আরেক স্টেশন যেতে গেলে হুকুম লাগবে। কেমন, যেমন এই স্টেশন থেকে ছাড়ার আগে ওই স্টেশনে খবর হয়ে যায়, তেমন এই সুয়েজ খাল ফরাসিদের হাতে, যদিও খাল কোম্পানির অধিকাংশ শেয়ার এখন ইংরেজদের। মানে সুয়েজ খালটা ফরাসিদের হাতে হলেও তার অধিকাংশ শেয়ার এখন নেই ইংরেজদের। তাই সমস্ত কার্য ফরাসিরা করে, তথাপি সমস্ত কার্য ফরাসিরা করে, এটি রাজনৈতিক মীমাংসা। মানে সুয়েজ খাল ফরাসিদের হাতে, সমস্ত কাজও ফরাসিরা করে, কিন্তু এখন অধিকাংশ তার শেয়ার, মানে যা লাভ হয় তার বেশিরভাগ অংশ ইংরেজরা লাভ করে। কেমন, এটা তাদের একটা রাজনৈতিক মীমাংসা, মানে কোনো না একটা হয়তো কোনো চুক্তির মাধ্যমে এটা সম্পাদিত হয়েছে। তাহলে এটা হলো তোমাদের সমগ্র একটা মানে বিয়ের পাঠ দেওয়া, কেমন সমগ্র সুয়েজ খালে হাঙর শিকারের পাঠটা আমি তোমাদের দিলাম। তোমরা দেখো কেমন তোমাদের লাগলো বা কতটা তোমরা বুঝতে পারলে, কেমন দিয়ে আমাকে রেসপন্স করো।